চায়না নিয়ে আমরা অনেক কিছুই শুনি। কেউ বলে এটি বড় একটি দেশ, আবার কেউ বলে এটি পৃথিবীর ফ্যাক্টরি। কিন্তু নিজের চোখে দেখার পরে বুঝলাম চায়না আসলে তার থেকেও অনেক বেশি কিছু। আমি গিয়েছিলাম বিজনেস আর সোর্সিংয়ের কিছু কাজ নিয়ে, কিন্তু ফিরে আসার সময় সঙ্গে করে নিয়ে এসেছি অনেক এক্সপেরিয়েন্স আর মেমোরিজ। সো আজকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি চায়নার জার্নিটা আবার একসাথে। যাত্রাটা শুরু হয় ঢাকা থেকে। এখন আমরা আছি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং আমাদের ফ্লাইটটা হচ্ছে আজকে রাত 9:30টায়। পৌঁছাতে বেজে গেল প্রায় 8:20। তাই আর দেরি না করে তাড়াতাড়ি গিয়ে পড়লাম হচ্ছে আমাদের বোর্ডিং পাসটা শেষ করার জন্য, এবং বোর্ডিং পাস শেষ করে আমরা তাড়াহুড়ো করে উঠে পড়লাম হচ্ছে ফ্লাইটে। অ্যান্ড ফাইনালি আমাদের বিমান এখন টেক অফ করার জন্য রেডি। 3 ঘন্টার ফ্লাই করার পরে আমরা ফাইনালি ল্যান্ড করলাম হচ্ছে গুয়াংজু এয়ারপোর্টে। অ্যান্ড এখান থেকে আমাদের চায়নার ট্রিপটা শুরু হতে যাচ্ছে। চায়না ঢোকার পরে ফার্স্ট ইমপ্রেশনটা যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে তাদের এয়ারপোর্টটা খুবই সাজানো এবং খুবই সুন্দর ছিল, যেটা দেখে আমরা বুঝে নিয়েছিলাম যে আমাদের এই চায়না ট্রিপটা খুবই সুন্দর হতে যাচ্ছে। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে আমরা নিয়ে নিলাম হচ্ছে ট্যাক্সি আমাদের হোটেলে যাওয়ার জন্য। আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল, যার কারণে আমরা ট্যাক্সি নিয়ে নিলাম হোটেলের দিকে রওনা দেওয়ার জন্য। এবং এই ট্যাক্সি হচ্ছে আমাদের চায়না ট্রিপের ফার্স্ট স্ক্যামের শিকার হয়েছিলাম আমরা এই ট্যাক্সির মাধ্যমে। এরপরে হোটেল পৌঁছানোর পর আমরা যে সমস্যাটায় পড়ি সেটা হচ্ছে ভাষা। চাইনিজ ম্যাক্সিমাম পিপল হচ্ছে ইংলিশে কথা বলতে পারে না, তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলে এবং সেটা আমরা বুঝতে পারি না, এবং আমাদের কথাগুলো তাদেরকে বোঝাতে বেশ কষ্ট পেতে হচ্ছিল। এবং আমার বন্ধু মেহেদি এখানে তাকে বোঝানোর চেষ্টা করতেছিল কোনো একটা কথা, এবং সে কোনোভাবেই আমাদের কথাটা বুঝতে পারতেছিল না, এবং সেটা দেখে দেখে আমরা বেশ মজা নিয়েছিলাম। যেহেতু আমরা গিয়েছিলাম বিজনেস সোর্সিং এর কাজে, সাথে ট্যুরও, তাই আমরা আগে চলে গেলাম হচ্ছে গুয়াংজুর সবচেয়ে বড় ইলেকট্রনিক মার্কেটে, যেখানে আমরা সেই ইলেকট্রনিক মার্কেটটা পুরোটাই ঘুরে দেখেছিলাম এবং বেশ কিছু শপিংও করেছিলাম। আমাদের গুয়াংজুতে থাকার প্ল্যানটা ছিল শুধুমাত্র 3 দিনের, তাই আমরা এই মার্কেটগুলো ঘোরা শেষে রওনা দিয়েছিলাম সেনজেনের উদ্দেশ্যে। আর আমাদের সবচেয়ে মূল ফোকাস ছিল সেনজেন এবং সাংহাই, এবং সেনজেনে আমরা সবচেয়ে বেশি দিন থেকেছিলাম। এবং এই হচ্ছে গুয়াংজু থেকে সেনজেন যাওয়ার পথের ভিউ, এবং রাস্তাগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। এবং সেনজেন যেহেতু একটু পাহাড়ি এলাকা, তাই যাওয়ার সময় পাহাড়ের ভিউগুলো আমরা এনজয় করতে করতে যাচ্ছিলাম। গুয়াংজু থেকে সেনজেন যাওয়ার পরে আমরা দেখলাম হচ্ছে সেনজেন গুয়াংজু থেকে অনেক বেশি ডেভেলপড, এবং এখানে বিল্ডিংগুলো ছিল অনেক সুন্দর এবং রাস্তাগুলো ছিল খুবই পরিপাটি। তবে এখানে মানুষের রাশ গুয়াংজুর তুলনায় একটু বেশিই ছিল। চায়না যাওয়ার পরে আমরা যে প্রথম ট্যুরিস্ট স্পটটা ভিজিট করি সেটা হচ্ছে এই বিচটার নাম হচ্ছে দামেশা সি বিচ, এবং এখানেই আমরা আমাদের চায়না ট্রিপের প্রথম ট্যুরিস্ট স্পটে গিয়েছিলাম। এবং দেখার পরে আমাদের কাছে খুবই সুন্দর লেগেছিল, কারণ হচ্ছে এই বিচটা খুবই ক্লিন এবং গোছানো ছিল। চায়নার যে বিষয়টি আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে এখানের পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রত্যেকটা জায়গা খুবই ক্লিন ছিল, প্রত্যেকটা জায়গা খুবই গোছানো এবং সাজানো ছিল, যেটা আমাদের বাংলাদেশ থেকে যাওয়ার পরে সর্বপ্রথম আমাদেরকে আকর্ষণ করে। দামেশা বিচ ঘোরা শেষে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে লাউজিতে। লাউজি হচ্ছে চায়নার একটা শপিং এরিয়া, যেখানে আপনারা বিভিন্ন রকম শপিং আইটেমগুলো পেয়ে যাবেন, এবং বিভিন্ন ট্যুরিস্ট এবং চাইনিজ মানুষরাও সেখানে ঘুরতে এবং শপিং করতে আসে। ঘুরতে ঘুরতে আমাদের এই জায়গাটা চোখে পড়েছিল, এবং প্রথমে দেখে ভেবেছিলাম এটা একটি ভূতের বাড়ি বা ভূতের কোনো জায়গা বা সাজানো কোনো কিছু ছিল, বাট এখানে ঢোকার পরে আমরা বুঝতে পেরেছিলাম আসলে চাইনিজদের বিজনেস স্ট্র্যাটেজিটা কতটা সুন্দর এবং কতটা সূক্ষ্ম। ভূতের বাড়ি ভেবে ঢোকার পরে আমরা এখানে দেখতে পেলাম হচ্ছে এটা একটা শপিং এরিয়া, এবং এখানে বিভিন্ন রকমের জুয়েলারি আইটেম এবং ওল্ড মানি টাইপের যে জুয়েলারি আইটেমগুলো আছে সেগুলো এখানে ছিল। লাউজিতে ঘোরাঘুরি শেষে আমরা চলে যাই আমাদের হোটেল রুমে, এবং আমাদের এই দিনটা এখানেই সমাপ্ত হয়েছিল। সেদিন রাতেই খবর পেয়েছিলাম চায়নাতে এর পরের দিন টর্নেডো হবে, এবং এর পরের দিন এই চিত্রটা আমরা দেখতে পেলাম। এখানে টর্নেডো এবং ঝড়ো হাওয়া বইছে, এবং টর্নেডোর যে আভাসটা সেটা শুরু হয়ে গিয়েছিল।
এটা ছিল এই ট্রিপের সবচেয়ে খারাপ এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা, কারণ হচ্ছে আজকে আমাদের সেনজেন থেকে সাংহাইয়ের ফ্লাইট এবং আমরা এয়ারপোর্টে পৌঁছাতে অনেক বেশি দেরি করে ফেলেছিলাম, যার কারণে এখানে একজন কর্মচারী আমাদেরকে নিয়ে দৌড়াচ্ছিল লিটারেলি, এবং ফাইনালি তাদের হেল্পে আমরা বোর্ডিং পাস করতে পেরেছি এবং ফাইনালি আমরা ফ্লাইটে উঠতে পেরেছিলাম। সেনজেন থেকে সাংহাইয়ের আমাদের ফ্লাইট ছিল 2 ঘন্টার, এবং এই 2 ঘন্টা আমরা চায়না শহরের সৌন্দর্য উপভোগ করতে করতে কাটিয়েছিলাম, এবং অবশেষে আমরা গিয়ে পৌঁছাই সাংহাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে পৌঁছাতে বেজে গিয়েছিল প্রায় রাত 1:30, এবং যাওয়ার পরে আমরা কোনো হালাল রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছিলাম না, যেটা ছিল আমাদের আরও বড় প্যারার বিষয়। এবং ফাইনালি একটা হালাল রেস্টুরেন্ট পেয়েছিলাম যেখানে রাইস নাই, বাট আমরা নুডলস খাচ্ছিলাম, এবং এখানে চপস্টিক দিয়ে খাওয়ার যে প্যারাটা সেটাও আমরা উপভোগ করতেছিলাম। পরদিন সকালে উঠে আমরা রওনা দিয়ে দিলাম উশির উদ্দেশ্যে সাংহাই থেকে, এবং এটা ছিল আমাদের ফার্স্ট বুলেট ট্রেনের জার্নি এবং বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্স, যেটা ছিল খুবই সুন্দর এবং খুবই অসাধারণ। উশিতে আমাদের সারাদিনের কাজ শেষে আমরা আবার ব্যাক করলাম হচ্ছে সাংহাইয়ে, এবং এখন আমরা যাচ্ছি হচ্ছে চায়নার মোস্ট পপুলার একটা ট্যুরিস্ট স্পটে, যেটা নাম হচ্ছে দ্য বান্ড। এখানে যাওয়ার পরে এখানে নাইট ভিউ এবং লাইটিং দেখার পরে আমরা রীতিমতো সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। এত সুন্দর ভিউ, এত সুন্দর লাইটিং আসলে এর আগে কখনোই দেখা হয়নি। পরদিন সকালে উঠে আমরা আবার খোঁজাখুঁজি শুরু করে হচ্ছে হালাল রেস্টুরেন্টে। ফাইনালি হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছিলাম, সেখানে খাওয়া দাওয়া শেষে আমাদের আজকের গন্তব্য হচ্ছে ন্যানজিং রোড। এটা হচ্ছে ন্যানজিং রোড, এবং এটা দ্য বান রিভার, যেটা আমরা গতকালকে গিয়েছিলাম সেটার খুবই কাছেই ছিল, বাট সময় স্বল্পতার কারণে আমরা একদিনে 2 জায়গায় যেতে পারিনি, যার কারণে আজকে চলে এলাম হচ্ছে ন্যানজিং রোডের সৌন্দর্য উপভোগ করার জন্য। এবং এখানে আসার পর এখানে যে লাইটিং শো সেটা আসলে খুবই মনোমুগ্ধকর ছিল। আমাদের চায়না ট্রিপ প্রায় শেষের দিকে, হাতে বাকি আর মাত্র 4 দিন। এই 4 দিনের মাঝখানে আমরা চেয়েছিলাম হচ্ছে পপুলার কোনো একটা জায়গা ঘুরে দেখার জন্য, এবং ফাইনালি আমরা খুঁজে পেলাম হচ্ছে দ্য ডিজনিল্যান্ড। ডিজনিল্যান্ড হচ্ছে চায়নার খুব পপুলার একটা ট্যুরিস্ট স্পট, যেখানে হচ্ছে দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে। এবং আমরা যতটুকু জেনেছিলাম এই পুরো পৃথিবীতে ডিজনিল্যান্ড আছে শুধুমাত্র 3টা, একটা হচ্ছে চায়নার সাংহাইয়ে, আরেকটা আছে হচ্ছে ক্যালিফোর্নিয়া, আর একটা হচ্ছে হংকংয়ে। এবং এখানে যাওয়ার পরে এখানে যে টিকিটের প্রাইসটা সেটাও পড়েছিল অনেক বেশি টাকা। আমাদের পার পার্সন টিকিটের প্রাইস পড়েছিল প্রায় 13,000 টাকা, 13,000 থেকেও বেশি, প্রায় অলমোস্ট 14,000 টাকার মতো একদিনের এই ডিজনিল্যান্ড ঘোরার টিকিট প্রাইস পড়েছিল আমাদের। এত টাকা দিয়ে টিকিট কাটার পরে আমরা আসলে খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম এটা আসলে কতটা অর্থিত হবে। এখন হচ্ছে দেখার পালা ডিজনিল্যান্ড আমাদের জন্য কতটা অর্থিত হয় 14,000 টাকার টিকিট প্রাইসে। এখানে ঢুকতে ঢুকতে ভাবছিলাম এই জায়গাটা আসলে ছেলেদের জন্য পারফেক্ট না, এটা হচ্ছে মেয়েদের ঘোরার জন্য পারফেক্ট একটা প্লেস। তারপরে যেহেতু টিকিট কেটে ফেলেছি আমাদের তো এখানে যেতেই হবে এবং এনজয় করে আমাদের টাকাটা উসুল করতে হবে। তো ঢোকার পরে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হয়ে পড়ে হচ্ছে এখানে যেই এক্সপেন্সিভ রাইডগুলো আছে এবং পপুলার যে রাইডগুলো আছে সেগুলো এনজয় করা, যার কারণে আমরা ফার্স্টে চলে গেলাম এই রোলার কোস্টারের জন্য। এবং এখানে আমাদের প্রায় লাইন ধরতে হয়েছিল প্রায় 2.5 ঘন্টারও বেশি সময় ধরে। এত কষ্ট করে লাইন ধরে এই রোলার কোস্টারে ওঠার পরের অভিজ্ঞতাটা আসলে খুব একটা খারাপ হয় নাই, বাকিটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন।
এখানে এসে নিজেকে লিটারেলি বাচ্চা বাচ্চা মনে হচ্ছিল আমি একজন 12 বছরের বাচ্চা। কারণ হচ্ছে এখানে যে বিষয়গুলো আসলে এনজয় করার মতো আছে সবগুলাই বাচ্চাদের জন্য এবং মেয়েদের জন্য, তবে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য এটা একটা বেস্ট প্লেস হতে পারে। অবশেষে আমরা করার মতো একটা অ্যাক্টিভিটিস পেলাম, বড়দের অ্যাক্টিভিটিস। বাট বড়দের অ্যাক্টিভিটিস করতে গিয়ে দেখি এখানে আমাদের থেকে অনেক ছোট ছোট বাচ্চারাও সেই অ্যাক্টিভিটিসগুলো করতেছে। তারপরও এই জায়গাটা আমরা এনজয় করার চেষ্টা করেছিলাম, এই ট্রেকিংটা আমরা এনজয় করার চেষ্টা করেছিলাম এবং আমাদের কাছে খুব ভালো লেগেছিল। এরপর আমরা আরও একটি দীর্ঘ লাইন শেষ করে গিয়েছিলাম এই রাইডটা এনজয় করার জন্য, এবং এখানে যাওয়ার পরে আসলে যতটা এক্সপেক্ট করেছিলাম সেই পরিমাণ আসলে এক্সপেকটেশন ফুলফিল হয় না এই রাইডটাতে। এরপর আমরা চলে যাই সেই রাইডটি দেওয়ার জন্য যেটার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম, এবং এটা হচ্ছে ট্রন। এই রোলার কোস্টারটার নাম হচ্ছে ট্রন। যতটুকু জেনেছি এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে ফাস্টেস্ট রোলার কোস্টার। ভেতরে ঢোকার পর আমাদের ফিল হচ্ছিল যে আমরা ফিউচারে চলে এসেছি। এখানে যে টেকনোলজি এবং যে লাইটিং এবং যে এনভায়রনমেন্টটা আমরা ফিল করতেছিলাম এটা টোটালি খুবই ফিচারিস্টিক ছিল। খুবই ভয়ঙ্কর লেভেলের এক্সপিরিয়েন্স ছিল এটা। জীবনে এই ধরনের ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আর করিনি, এটা বেশি মজা ছিল। এই রোলার কোস্টার অভিজ্ঞতা লিটারেলি ভয়ঙ্কর রকমের ছিল। মানে 100+ কিলোমিটার স্পিডের রোলার কোস্টার, মানে এটা লিটারেলি খুব বেশি ভয়ঙ্কর ছিল। রাইড শেষ করার পরে কোনোভাবে ভেবে উঠতে পারতেছিলাম না যে একটু আগে কি ঘটেছিল আসলে। মানে এর আগের যে সিচুয়েশনগুলো ছিল, যে মোমেন্টগুলো ছিল, সেগুলো লিটারেলি মাথা থেকে চলে গেছে। এত পরিমাণ ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ছিল এটা। এরপর রাইড শেষ করে বের হতে আমরা দেখলাম হচ্ছে এই দৃশ্যটা। এখানে ফিউচারের অনেক কিছুই দেখা যাচ্ছে এবং কিছু কার এবং কিছু বাইকও আছে যেগুলো সম্ভবত ফিউচার বাইক বা ফিউচার কার আই গেস, যেগুলো আমরা লিটারেলি মুভিতে দেখেছিলাম সেগুলো এখন আমাদের সামনাসামনি দেখার সৌভাগ্য হয়েছিল। এটা ছিল আজকের দিনের সবচেয়ে সুন্দর দৃশ্য। এটা আসলে ভিডিওতে দেখে আপনারা কতটুকু উপভোগ করতে পারবেন আমি জানি না, তবে এটার সামনাসামনি দেখার যে অনুভূতিটা সেটা ছিল লিটারেলি অন্যরকম।
অবশেষে আমাদের 22 দিনের এই জার্নিটা এখানেই শেষ। শুরুতে চায়না যাওয়াটা ছিল শুধু একটা ট্রিপ, কিন্তু ফিরে আসার সময় মনে হয়েছে আমি শুধু একটা দেশ ঘুরে আসিনি, সাথে করে নিয়ে এসেছি অনেক গল্প, এক্সপিরিয়েন্স আর অসংখ্য মেমোরিজ। জানি না এই ভিডিওটা কতটা ভালো হয়েছে, কিন্তু এই মুহূর্তগুলো আমার কাছে সত্যি অনেক বেশি স্পেশাল।